আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যে কোনো যুদ্ধে আক্রমণকারী দেশের কিছু উদ্দেশ্য থাকে। ইরানে আক্রমণের ক্ষেত্রেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু উদ্দেশ্য ছিল, যার মধ্যে ছিল ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। এছাড়া ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূল করা এবং হরমুজ প্রণালী শর্তহীনভাবে চালু করা। 2 মাসের যুদ্ধের পর দেখা যাচ্ছে এর কোনোটি অর্জিত হয়নি, বরং এই অভিযান বহুলাংশে ব্যর্থ হয়েছে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি এবং দেশটির প্রথম ও দ্বিতীয় সারির নেতাদের হত্যার পরও শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি, বরং বর্তমান শাসকদের প্রতি জনসমর্থন আরও বেড়েছে। ইরানের বর্তমান নেতৃত্ব দীর্ঘস্থায়ী এক অসম যুদ্ধ পরিচালনা করেছে। তারা পুরো অঞ্চলকে চাপের মুখে ফেলে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সক্ষমতা প্রদর্শন করেছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে দৃশ্যমান কোনো আলোচনা ছাড়াই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে, যাকে ইরানের বিজয় হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফলাফলকে নিজের বিজয় হিসেবে উপস্থাপন পুরোপুরিভাবে হাস্যকর ব্যাপার। তিনি নানা ধরনের হুমকি দিচ্ছেন, উস্কানিমূলকভাবে ইরানি সভ্যতাকে মুছে ফেলার কথা বলছেন। এই ধরনের বক্তব্য তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একদল অনভিজ্ঞ যুদ্ধপ্রিয় ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, যারা একটি ক্ষয়িষ্ণু বৈশ্বিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। এটি করতে গিয়ে নিজেদের অবস্থান যেমন আরও দুর্বল করছে, তেমনি তাদের ঘোষিত প্রতিপক্ষকে শক্তিশালী করার ঝুঁকি নিচ্ছে। ট্রাম্প বুদ্ধিহীন বা তার কর্মকাণ্ড সম্পর্কে অসচেতন এমন নাও হতে পারে। তিনি হয়তো ইচ্ছে করে চীনের কাছে তার শক্তিমত্তা জাহির করার চেষ্টা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক ও বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার নীতি নিয়ে বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করেছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নানা দেশে প্রভাব বিস্তারে প্রকাশ্য ও গোপন তৎপরতা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলছে। এখন তা ইউরোপের দিকে প্রসারিত হয়েছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন। এখন ইউরোপীয়রা এই হুমকির মুখে পড়েছে। বৈশ্বিক আধিপত্য বজায় রাখার জন্য ট্রাম্পের বৃহত্তর এজেন্ডার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে হাইটেক এবং এআই শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, জ্বালানি ও দুষ্প্রাপ্য খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে শীর্ষস্থানীয় বৈশ্বিক রপ্তানিকারক এবং তেল গ্যাস প্রবাহের প্রধান নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠা করা। এছাড়া বিশ্বের নৌপথ ও বাণিজ্য রুটগুলোর উপর আধিপত্য বিস্তার করাও ট্রাম্পের অন্যতম লক্ষ্য। ট্রাম্প ইউরোপের নিরাপত্তার ব্যাপারে আগ্রহী নন এবং রাশিয়াকে চীনের কাছ থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের কাছাকাছি নিয়ে আসার কৌশল গ্রহণ করেছেন। অপরদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয় কমাতে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠা করছেন। ট্রাম্পের এই কৌশলগুলো অতিরিক্ত আক্রমণাত্মক। তার আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে এসব কৌশল বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ট্রাম্পের অনেক কর্মকাণ্ড হিতে বিপরীত হয়েছে। এর ফলে বৈশ্বিক অস্থিরতা যেমন বেড়েছে, তেমনি অনেক প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের অভ্যন্তরীণ কৌশলও বুমেরাং হয়ে দেখা দিয়েছে। তার মাগা আন্দোলনের বড় অংশ এখন তার বিরোধিতা করছেন। তারা ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ মৈত্রীর বিরোধিতা করছে। এদের অনেকে মনে করেন ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অনেক ডানপন্থী এখন ট্রাম্পের নীতির সমালোচনা করছেন। ট্রাম্প উপসাগরীয় মিত্রদের অনুরোধ উপেক্ষা করেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দ্রুত ও চূড়ান্ত বিজয়ের দাবির উপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন, কিন্তু সেই বিজয় শেষ পর্যন্ত অর্জিত হয়নি। নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়ে ট্রাম্প এখন নিজ দেশে প্রবল চাপের মুখে পড়েছেন। আমেরিকান বামপন্থীদের অনেকে আগে থেকেই ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করে আসছেন। এখন আর তা বামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই।
ডানপন্থীদের অনেকে দেখছে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের ফাঁদে আটকে গেছে। এর মধ্যে ডানপন্থী টাকার কার্লসন কঠোরভাবে ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করেছেন। এই বিভাজন ধীরে ধীরে ট্রাম্পের সমর্থন ভিত্তিকে ক্ষয় করছে। অভ্যন্তরীণভাবে তার অবস্থা দুর্বল হয়ে পড়ছে। অনেক বিশ্লেষক মনে করেন ইরান যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় হল আমেরিকান জনগণ এতদিন যে অবারিত সমর্থন দিয়ে এসেছে সেই সমর্থন আর পাচ্ছে না। ভবিষ্যতে ইসরায়েল আর আমেরিকান জনগণের সমর্থন পাবে না সেটিও এখন স্পষ্ট। আরেকটি ক্ষেত্রে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়, তা হল লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করতে না পারা। যদিও এটি সংগঠনের নেতৃত্ব এবং অপারেশনাল সক্ষমতার যথেষ্ট ক্ষতি হয়েছে, এরপরও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা পুরোপুরি রয়েছে। এছাড়া ইসরায়েলের যে কোনো স্থল অভিযান মোকাবেলার সক্ষমতাও হিজবুল্লাহর রয়েছে। তবে এ কথা স্বীকার করতে হবে যে লেবাননে ইসরায়েলের সবচেয়ে দৃশ্যমান সাফল্য হচ্ছে দেশটির অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভাজন গভীর করতে পারা। বর্তমান লেবানিজরা দুর্বল অবস্থান থেকে ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার দিকে অগ্রসর হচ্ছে, যার পরিণতি হবে ভয়ঙ্কর। ইসরায়েল সামরিক উপায়ে যা অর্জন করতে পারেনি, লেবানন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কার্যত তা ছেড়ে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে পরাজিত হয়েছে। মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার উপর তারা বিপুল বিনিয়োগ করার পর এখন এই বাস্তবতার মুখোমুখি হয়েছে যে ওয়াশিংটনের কাছে ইসরায়েলের নিরাপত্তা সবচেয়ে অগ্রাধিকার। একই সাথে স্থিতিশীল এবং নিরাপদ বিনিয়োগের পরিবেশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের ভাবমূর্তি যেমন নষ্ট হয়েছে, তেমনি তাদের জ্বালানি অবকাঠামোর দুর্বলতাও প্রকাশ পেয়েছে। হরমুজ প্রণালী নিয়ে চলমান অনিশ্চয়তা উপসাগরীয় দেশগুলো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকিতে আছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তেল ও গ্যাস রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজের অংশ বাড়াচ্ছে। হরমুজ প্রণালী এখন কার্যকরভাবে ইরানি নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে পড়তে হবে ট্রাম্প প্রশাসন সম্ভবত অনুমান করতে পারেনি। এই ভুল হিসাব অতীতে মার্কিন কৌশলগত ভুলগুলোর প্রতিধ্বনি। 2003 সালের ইরাক আক্রমণের সময় এমন ভুল করেছে। ইরান আক্রমণের ফল হিসেবে ইরাকের ভেতরে ইরানের প্রভাব শক্তিশালী হয়েছে। একই সাথে ইরাক দুর্বল, সাম্প্রদায়িক এবং বহু ভাগে বিভক্ত এক রাজনৈতিক ব্যবস্থার উত্থান ঘটেছে। ইরানে আগ্রাসন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র উভয়ের বৈশ্বিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য এবং গ্লোবাল সাউথের কিছু অংশে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা হয়েছে, এখন তা ইউরোপেও দৃশ্যমান হচ্ছে। এর প্রভাব ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা বলা মুশকিল। তবে ট্রাম্প যে দ্বিতীয় মেয়াদের নির্বাচনের সময় যথেষ্ট চাপের মধ্যে আছেন তাতে কোনো সন্দেহ নেই। ট্রাম্পের এই দুর্বলতা ইরানিরা ভালো করেই জানে। এই কারণে পাকিস্তান আলোচনার সময় ইরান ছিল আরও সুসংহত এবং দৃঢ় প্রতিজ্ঞ। তারা পরমাণু বিষয়ে ছাড় দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং কৌশলগত দাবিগুলোতে অনড়। গত এক দশকে ইরান যুক্তরাষ্ট্রের প্রতারণামূলক আচরণের মুখোমুখি হয়েছে। 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে একতরফা প্রত্যাহার, গত জুনে আলোচনার সময় সামরিক পদক্ষেপ এবং ওমানের মধ্যস্থতায় আলোচনার সময় সর্বশেষ হামলা এর বড় প্রমাণ। এমন পরিস্থিতিতে ইরান কেন আবার যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে তা বোঝা কঠিন। একইভাবে ইউরোপীয়রা এখন যুক্তরাষ্ট্রের সাথে একমত হতে পারছে না। ইরানের সাথে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের এই ধারাবাহিকতা নিয়ে ইরান খুবই সতর্ক বলে মনে হয়। মার্কিন ইসরায়েলি সামরিক পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্র হিসেবে ইরানকে দুর্বল করার উদ্দেশ্য আসলে পূরণ হয়নি, বরং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা যে কতটা দুর্বল তা প্রমাণ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।